তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রেখেই আমাদের জীবনকে গড়ে তোলে। গুড মর্নিং প্রিয় স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের 3য় নম্বর চ্যাপ্টার, যেটি পদার্থ গঠন ও ধর্ম রয়েছে, আমরা আগের ক্লাসগুলোতে থিওরিগুলো কমপ্লিট করেছি। আজকে আমরা ওই ছায়া টেক্সট বইয়ের যে অ্যান্সার, যে অনুশীলনীমূলক কোশ্চেনগুলো রয়েছে, তার সব কোশ্চেনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এমসিকিউ থেকে শুরু করে একেবারে ম্যাথ পর্যন্ত সব কিছু ডিটেলসে আমরা আলোচনা করতে চলেছি আজকের আমাদের এই ক্লাসের মধ্যে। হয়তো ক্লাসটা একটু লম্বা হতে পারে, তো তোমাদের মর্জি, যতটা প্রয়োজন ততটা। তাহলে আমরা ক্লাসের দিকে যাওয়ার আগে যারা নতুন তাদের জন্য রুটিনটা একবার আলোচনা করে নিই। ক্লাস 10-এর জন্য সোম বুধ শুক্র, ক্লাস 9-এর জন্য মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটি করে ক্লাস পেয়ে যাবে। আর ক্লাসে যে পিডিএফটি নিয়ে আলোচনা হবে, ওই পিডিএফটি ভিডিও ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, ওতে যুক্ত হয়ে যাও। প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো ওখানে আপলোড করা হয়ে থাকে। তাহলে আমরা প্রথম কোশ্চেনে যাচ্ছি যে উষ্ণতা বৃদ্ধি পেলে ইয়ং গুণাঙ্কের মান কি হয়? ইয়ং গুণাঙ্কের মানের পরিবর্তন হবে, যেটি হচ্ছে হ্রাস পাবে। তীব্র ঝড়ে ঘরের চাল উড়ে যাওয়া আমরা ব্যাখ্যা করতে পারি কিসের সাহায্যে? বার্নৌলির নীতির সাহায্যে। 3 নম্বর রয়েছে একটি তারের ইয়ং গুণাঙ্ক ওয়াই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একক হলে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে বল প্রয়োজন ওয়াই, সেটি কিভাবে এসেছে একটু ডিটেলসে আলোচনা করে নিই। একটি তারের ইয়ং গুণাঙ্ক ওয়াই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একক হলে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে বল লাগবে। এখানে আমরা একটি ইয়ং গুণাঙ্কের সূত্র জেনেছিলাম, যে আমরা জানি ওয়াই সমান এফ এল বাই এ স্মল এল। কোনো বইয়ে এফের পরিবর্তে ডাব্লুও দেওয়া রয়েছে, ওটা কিছু অসুবিধা নেই। তাহলে আমরা এই সূত্রটা জেনেছি। এই সূত্রের মধ্যে শুধুমাত্র এদিকে ওয়াই রয়েছে, আমরা জানি ওয়াইয়ের নিচে কিছুই নেই, মানে 1 রয়েছে। তাহলে আমরা কণাকণি গুণ করব, এটা আমরা পেয়ে যাব যে এফ এল সমান ওয়াই এ এল। আমরা এফের মানটাকে বের করাবো, ওয়াই এ এল, আর ক্যাপিটাল এলটা আমাদের নিচে চলে আসবে। এখানে আমরা একটি থিওরি ক্লাসে পড়বার সময় জেনেছিলাম যে স্মল এল বাই ক্যাপিটাল এল সমান এর মান হচ্ছে 1, মানে আমাদের ঠিক এই মানটা 1 চলে আসবে। তাহলে এফ সমান ক্যাপিটাল এ ক্যাপিটাল ওয়াই ইন্টু 1। এখানে বলে দিয়েছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান একক, মানে প্রশ্নানুসারে এ সমান 1 বলে দেওয়া রয়েছে। তাহলে আমরা এফ সমান লিখতে পারি যে ওয়াই ইন্টু এ, তাহলে ওয়াই ইন্টু 1। তাহলে আমরা এরপরে নেক্সট স্টেপ লিখতে পারি এফ সমান ওয়াই।
আচ্ছা, এখানে আর একটি ব্যাপার হয়ে গিয়েছে। এখানে বলেছে যে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে, মানে আমাদের প্রথম লেন্থ ছিল এল, তারপরে ডবল করা হয়েছে, মানে নতুন যেটি এসেছে সেটা হচ্ছে যে নতুন যে দৈর্ঘ্যটি হবে আমরা এখানে নতুন দৈর্ঘ্যটা এল হিসাবে ধরে নিয়েছি, কিন্তু এখানে দ্বিগুণ করতে বলেছে। তাহলে যেহেতু এটা ক্যাপিটাল এল ছিল, আমরা লিখতে পারি যে স্মল এল সমান ক্যাপিটাল এল ইন্টু টু। এটা তো আমরা লিখতেই পারি। তাহলে আমরা এখানে যেখানে স্মল এল লেখা রয়েছে এখানে আমরা টু ক্যাপিটাল এল লিখে দেব। তাহলে টু ক্যাপিটাল এল, এল এল কেটে যাবে, থেকে যাচ্ছে যে টু, আর এর মান হচ্ছে ওয়ান বলেছে, ওয়ান দিয়েছি, এখানে হয়ে যাবে টু। আচ্ছা, তখন আমরা এখান থেকে এই মানটাকে তুলে দিলাম, এখানে টু থাকছে। তাহলে এর মান হচ্ছে ওয়ান বলেছে প্রশ্নানুসারে, তাহলে আমাদের অ্যান্সার হবে কি এর মান ওয়ান চলে এলো, ইন্টু টু ছিল, আর আমাদের এর সঙ্গেও টু হয়ে যাবে। তাহলে আমাদের আসছে এফ সমান টু ওয়াই। ওকে, তাহলে অ্যান্সারটি আমাদের হয়ে যাবে এফ সমান টু ওয়াই। এরপরে বলেছে কোনো পদার্থের ঘনত্ব ৮,০০০ কেজি পার মিটার কিউব হলে আপেক্ষিক ঘনত্ব কত হবে। তাহলে এখানেই আমি করে দিচ্ছি যে আমরা একটা সূত্র জেনেছিলাম, আপেক্ষিক ঘনত্ব সমান বস্তুর ঘনত্ব বাই জলের ঘনত্ব। তাহলে বস্তুর ঘনত্ব হচ্ছে কি ৮,০০০ বাই জলের ঘনত্ব হচ্ছে ১,০০০। এখানে তিনটে জিরো কেটে গেল, তাহলে আমাদের থাকছে কি 8, আর এইটি হচ্ছে আমাদের অ্যান্সার হবে। নেক্সট বলেছে সংকট উষ্ণতা তরলের পৃষ্ঠটান কত, শূন্য হবে, এটি জানা, কিছু বের করানোর কোনো প্রশ্নই নেই। নেক্সট আমরা যাচ্ছি উত্তাল সমুদ্রে তেল ঢালা হলে সমুদ্র শান্ত হয়, কারণ এটি হচ্ছে পৃষ্ঠটানের কারণে। নেক্সট বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে, কারণ এটি হচ্ছে সান্দ্রতার জন্য। স্থিতিস্থাপক গুণাঙ্ক এর মাত্রা নিচের কোন রাশির সঙ্গে সমান হয়, পীড়নের সঙ্গে সমান হয়ে ওঠে। ওকে, নেক্সট আমরা যাচ্ছি যে একটি তরলের ঘনত্ব যথাক্রমে 1.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব ও 2 গ্রাম সেন্টিমিটার কিউব তরল, দুটি তরলের ঘনত্ব যথাক্রমে 1.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব ও 2 গ্রাম পার সেন্টিমিটার কিউব তরল দুটিকে সম আয়তনে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব গ্রাম পার সেন্টিমিটার কিউব এককে কত হবে। তাহলে আমাদের এখানে প্রশ্নে ঘনত্ব মানে ডি এর মান দেওয়া রয়েছে, D1 সমান 1/6 গ্রাম পার সেন্টিমিটার কিউব এবং D2 সমান 2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখানে আমাদেরকে বলেছে আয়তন কিন্তু আমাদের দেওয়া নেই, তাই আমাদেরকে আয়তন বের করতে হবে। তাহলে ধরি আমরা আয়তন বা একটা সূত্র জেনেছিলাম, ডি মানে ঘনত্ব সমান এম বাই ভি হবে, এম বাই ভি। এখানে এম দেওয়া নেই, তাহলে M1 ধরে নিলাম, বা টোটাল একটা এম ধরে নিই আমরা, এম সমান এক্স ধরে নিলাম। ওকে, এখানে বলেই দেওয়া
আমরা তাহলে এখানে এম সমান এক্স ধরলাম, যেহেতু ভি বের করতে বলেছে মানে ভিকে বের করতে হবে, তাহলে আমরা ভি সমান বলতে পারি যে এম বাই ডি, এটা হচ্ছে ভি ওয়ান ধরি। আচ্ছা, এম এর মানটা আমরা বের করেছি এই যে এখানে এক্স, এক্স বাই ডি জন্য 1/6, এটা হচ্ছে ভি ওয়ান হলো, যেহেতু ডি ওয়ান ডি টু মানে দুটো তরলের কথা বলেছে, এটা হচ্ছে প্রথম তরলের ভি ওয়ান, আর এটা হচ্ছে দ্বিতীয় তরলের আয়তন মানে ভি টু, তাহলে এরও হবে কি x/2। তাহলে আমাদের দুটো গ্যাসের আয়তন পেয়ে গেলাম। এরপরে বলেছে দুইটিকে সম আয়তনে মিশ্রিত করার পরে, তাহলে যখন মেশাবো তখন তো এক হবে, যে মিশ্রিত মিশ্রিত আয়তন মানে দুটোকে যোগ করতে হবে, ভি ওয়ান প্লাস ভি টু, ভি ওয়ানের মান x/1.6 প্লাস ভি টু এর মান x/2, এইটাকে লসাগু করতে হবে আমাদের। লসাগু করলে সবসময় বড়টাই লসাগু হবে, আর দেখতে হবে সেই বড় সংখ্যাটিকে 2 দিয়ে সম্পূর্ণ ভাগ যায় কিনা। তাহলে এখানে বড়টি হচ্ছে 1 মিনিট, আমরা যদি এখানে পয়েন্টটা তুলে দেই তাহলে এটি হচ্ছে বড় হয়ে যাবে, মানে 16 হয়ে যাচ্ছে, তার 16কে 2 দিয়ে ভাগ যাবে, বা তোমরা লসাগু করেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। লসাগু করলে 1.6ই আসবে। তাহলে 1.6 হলে এক্স প্লাস 0.8 এক্স, মানে 16কে 1.6কে 2 দিয়ে ভাগ করতে হবে, 1.6কে 2 দিয়ে ভাগ করলে পয়েন্ট তুলে দিলাম, নিচে 10 আসবে, 2 8 16, আর নিচে যেহেতু 10 রয়েছে 8কে 10 দিয়ে ভাগ করলে 0.8 পেয়ে যাব। তাহলে 0.8কে এক্স দিয়ে ভাগ করেছি আমরা, এটাকে যদি টোটাল করি, এক্সের সামনে কিন্তু কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে 1-এর সঙ্গে 0.8 যোগ করলে 1.08, আর তার সাথে এক্স চলে আসবে, এক্স তার নিচে হচ্ছে 1.6 যেমন রয়েছে তেমন চলে এলো। বলেছে এই সম আয়তন মিশ্রণের কথা বলেছে, আমরা মিশিয়ে দিয়েছি। এরপরে বলেছে মিশ্রণের ঘনত্ব এই এককে বের করো। এবার আমরা ঘনত্ব বের করব। তাহলে ঘনত্ব বের করানোর জন্য ঘনত্ব সমান, ঘনত্ব কীভাবে বের করব, আমরা এক্ষুনি একটা সূত্র জেনেছিলাম কি, যে ডি সমান এম বাই ভি। তাহলে এম বাই ভি, তাহলে এম এর মান আমরা এক্স ধরেছিলাম, এখানে কিন্তু দুটো গ্যাসের জন্য বের করতে হবে, তাহলে আমরা এক্স প্লাস এক্স করব। দুটো তরল গ্যাস বলছি, দুটো তরলের জন্য বের করতে হবে, একটা তরলের জন্য এম আর একটা তরলের জন্য এম, তাহলে এক্স প্লাস এক্স করলাম। আর ভি এর মান একটু আগে বেরিয়েছিল কি 1.8 এক্স বাই 1.6, আর এটাকে এখানে লিখলে 1.6টা আমাদের ওখানে হবে না, উপরে চলে আসবে 1.6। ওকে, তাহলে এক্স প্লাস এক্স যোগ করলে 2x ইন্টু 1.6 বাই 1.8x, এদিকের এক্স কেটে গেল, এদিকের পয়েন্ট উঠে গেল, যেহেতু পয়েন্টের পরে এখানেও একটি সংখ্যা রয়েছে এখানেও একটি সংখ্যা, কোনো সমস্যা নেই। এরপরে আমরা 2 দিয়ে দিলাম, 2 একে 2, 2 লং 18। আচ্ছা, এরপরে আর কাটাকাটি যাবে না, তো একে আমরা 16কে 9 দিয়ে ভাগ করব, যেটা পাবো 1.77, আর একে আমরা লিখতে গেলে 1.8, আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আর এর এককটা কি হবে, এই যে গ্রাম পার সেন্টিমিটার কিউব, গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, অ্যান্সার আমাদের কমপ্লিট। তাহলে আমরা একটু অপশানের সাথে মিলিয়ে নেব, এই যে 1.8 এসেছে অপশান। নেক্সট বলছে একটি উপাদান নির্মিত দুটি তার এ ও বি
এ এর দৈর্ঘ্য বি এর অপেক্ষা বেশি, এ এ এ ও বি এর ইয়ং গুণাঙ্ক ওয়াই এ ও ওয়াই বি হবে, তাহলে কোনটি সম্ভব হবে? আমরা বলবো যে দুটোই সমান। এরপরে নেক্সট আমরা পরের কোশ্চেন যাচ্ছি, যে চাপ কাকে বলে? কোনো তরলের প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকেই চাপ বলা হয়। চাপ স্কেলার না ভেক্টর, এটি হচ্ছে স্কেলার রাশি। 1 ডাইন পার মিটার স্কোয়ার সমান কত ডাইন সেন্টিমিটার স্কোয়ার হয়? 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান 10 ডাইন ইন্টু ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট আমরা পরের কোশ্চেন যাচ্ছি, ব্যারোমিটারের পাঠ খুব ধীরে ধীরে কমতে থাকলে কি বোঝা যায়? যে ধীরে ধীরে কমতে থাকলে ধরে নেওয়া যায় যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং শীঘ্রই বৃষ্টির সম্ভাবনা আছে। কোন পদ্ধতিতে ঘনত্বের মানই হলো আপেক্ষিক ঘনত্ব গুরুত্ব? এসআই পদ্ধতিতে ঘনত্বের মানই হলো আপেক্ষিক গুরুত্ব। নেক্সট বলছে সংশক্তি বল বলতে কী বোঝো? তরলের মধ্যে একই প্রকারের অণুদের মধ্যে যে বল একে অন্যকে আকর্ষণ করে তাকে বলের সংশক্তি বলা হয়ে থাকে। যেমন জলের মধ্যে অণু থাকে, আমরা জানি H2O, H2 এবং O1, এরা একে অপরের মধ্যে যে আকর্ষণ বল ধারণ করে তাকেই আমরা সংশক্তি বল বলে থাকব। এরপরে আমরা নেক্সট পরের কোশ্চেন যাচ্ছি, যে এসআইতে পৃষ্ঠটানের একক কি? নিউটন সেন্টিমিটার ইনভার্স। তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান বাড়ে না কমে? তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান কমে যায়। পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত লেখো। পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত T⁻², এটা হচ্ছে মাথার উপরে হবে, ইকুয়াল হয়ে গিয়েছে ওটা। তারপরে বলছে প্রবাহীর কোন ধরনের প্রবাহে ঘূর্ণির সৃষ্টি হয়ে থাকে? এটা হচ্ছে অশান্ত প্রবাহের মধ্যে। অটোজাইমারে কোন নীতি প্রয়োগ হয়ে থাকে? বার্নৌলির নীতি হবে, এটি লতি হয়ে গিয়েছে নীতি। তারপরে নেক্সট কোশ্চেন, স্থিতিস্থাপক সীমা কাকে বলে? প্রযুক্ত বলের যে সীমা পর্যন্ত বল অপসারণের পর বিকৃত বস্তু আবার পূর্বের আকার বা আয়তনে ফিরে আসে তাকে স্থিতিস্থাপক সীমা বলে। বিকৃতির একক কি? এর হচ্ছে কোনো একক নেই। এসআইতে ইয়ং গুণাঙ্কের একক কি? নিউটন মিটার। আচ্ছা, এটা নেক্সট পরেও দেওয়া রয়েছে, নিউটন মিটার (2 বা পাস্কাল। জল কেরোসিনের তুলনায় ড্যাশ সান্দ্র, বেশি সান্দ্র হবে। জলে অজৈব পদার্থ দ্রবীভূত হলে পৃষ্ঠটান কি বাড়ে? পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক কত? ইয়ং গুণাঙ্ক 0 হবে। বার্নৌলির নীতিটি ড্যাশ সংরক্ষণ সূত্র মেনে চলে? শক্তির। নেক্সট আছে পৃষ্ঠ হবে, পৃষ্ঠা হয়ে গেছে। পৃষ্ঠটান স্থির তরলের সর্বত্র ক্রিয়া করে থাকে, এটি হচ্ছে সত্য। জলের সচলতা আলকাতারার তুলনায় বেশি, এটি হচ্ছে সত্য হবে। পীড়নের প্রভাবেই বস্তুতে বিকৃতির সৃষ্টি হয়, মিথ্যা। জলের উপর তেল পড়লে পৃষ্ঠটান বৃদ্ধি পায়, ঠিক রয়েছে, মিথ্যা হবে, এটি হচ্ছে জলের ওপর তেল পড়লে পৃষ্ঠটান কমে যায়। তারপরে হচ্ছে নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি বিভাগ গতে, যে তরলের চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কি? F সমান P/A। F হচ্ছে আমরা ঘাত বলে থাকি, বা F সমান আমরা ফোর্সও বলতে পারি, ইন্টু সমান চাপ P ইন্টু ক্ষেত্রফল A। নেক্সট বায়ুমণ্ডলের চাপ ও প্রমাণ চাপ বলতে কি বোঝো? যে বায়ুমণ্ডলের চাপ কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে বায়ুমণ্ডল তার ওজনের জন্য যে পরিমাণ
বল প্রয়োগ করে তাকে ওই বিন্দুতে বায়ুমণ্ডলের চাপ বলা হয়। আর প্রমাণ চাপ সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ বলে। তারপরে রয়েছে ব্যারোমিটারে এর সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস। যদি এই ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পায় তাহলে বৃষ্টির সম্ভাবনা দেখাতে থাকে, আর যদি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে তাহলে পরিষ্কার আবহাওয়া, আর দ্রুত হ্রাস পেলে ঝড়ের আশঙ্কা লক্ষ্য করা যায়। সাইফনের দুটি ব্যবহার কী হবে? সাইফনের ব্যবহার হচ্ছে বড় পাত্রকে না নাড়িয়ে ছোট পাত্রের মধ্যে আমরা তরলকে স্থানান্তর করতে পারবো, যেটা আমরা পেট্রোল ডিজেল স্থানান্তরকরণে আমরা দেখে থাকি। আর রয়েছে শৌচাগারের স্থানে সাইফন ব্যবহার হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য কী? পার্থক্য দেওয়া রয়েছে যে ঘনত্ব পদার্থের একক, আয়তনের ভরকে আমরা ঘনত্ব বলবো, ঘনত্বের একক দেওয়া রয়েছে। এটি কী ধরনের রাশি বা পরিমাপের বিভিন্ন পদ্ধতিতে ঘনত্বের একক বিভিন্ন রকমের হয়ে থাকে। তো আপেক্ষিক গুরুত্ব খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছে যে প্লাবতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? বস্তুর নিমজ্জনের আয়তনের ওপর এবং তরলের ঘনত্ব, অভিকর্ষজ ত্বরণ এইসবের ওপর নির্ণয় করে থাকে। আর্কিমিডিসের নীতিটা রয়েছে যে কোনো বস্তুকে তার কোনো স্থির তরলে বা গ্যাসীয় অবস্থানে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস ঘটে, এবং বস্তুর ওজনের এই আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত প্রবাহিত ওজনের সমান হয়ে থাকে। বরফ জলে ভাসে কেন? কারণ জল থেকে বরফে পরিণত হলে আয়তন তার 10% বৃদ্ধি পেয়ে যায় এবং ঘনত্ব কমে যায়, তাই বরফ জলে ভেসে থাকে। জলে একটি কর্পূরের ছোট টুকরোকে ফেললে কী হবে? যে কর্পূর জলে অসমভাবে দ্রবীভূত, মানে জলের মধ্যে কর্পূর গুলে যায় না। যে জায়গায় কর্পূর বেশি দ্রবীভূত হয় সেখানে জল কর্পূর দ্বারা দূষিত হয়ে থাকে, সেখানকার পৃষ্ঠটান অন্য জায়গা থেকে কমে যায়। পৃষ্ঠটানের পার্থক্যের জন্য একটি অসম বল কর্পূরের ওপরে কাজ করে, তাই কর্পূরের খণ্ডকটি ইতস্তত ছোটাছুটি করতে থাকে। নেক্সট, পৃষ্ঠটান কাকে বলে? যদি তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হয় তবে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার সঙ্গে লম্বভাবে পৃষ্ঠটান বরাবর এবং রেখার ওপর উভয় পাশে যে বল ক্রিয়া করে তাকে ওর পৃষ্ঠটান বলে। পৃষ্ঠটানের মাত্রিয় সংকেত হচ্ছে mt⁻²² হয়ে থাকে। এরপরে হচ্ছে ধারারেখ অশান্ত প্রবাহ কি? ধারারেখ হচ্ছে তরলের প্রবাহকালে প্রবাহপথের প্রত্যেক বিন্দুতে বেগের মান ও দিক যদি সর্বদা অপরিবর্তিত থাকে তবে সেই প্রবাহকে ধারারেখ প্রবাহ বা অশান্ত প্রবাহ বলা হয়। আচ্ছা, এখানে আমরা ছোট্ট একটা ভুল করে গেছি যে এটা হচ্ছে ধারারেখ প্রবাহর সঙ্গে শান্ত প্রবাহ। আচ্ছা, শান্ত প্রবাহ না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট যাব যে অশান্ত প্রবাহটা কি? অশান্ত প্রবাহ হচ্ছে যে কোনো বিন্দুতে তরল কণার গতিবেগে এলোমেলোভাবে সময়ের সঙ্গে পরিবর্তন হয় এবং তরল কণাগুলি এলোমেলো পথে প্রবাহ হয়, একে হচ্ছে অশান্ত প্রবাহ বলা হয়ে থাকে। নেক্সট আমরা যাচ্ছি পরের কোশ্চেন, যে স্থিতিস্থাপক সীমা বলতে কী বোঝো? প্রযুক্তি বলের যে সীমা পর্যন্ত বল অপসারণের পর বিকৃত বস্তু আবার পূর্বের আকার বা আয়তন ফিরে পায় তাকে স্থিতিস্থাপক বল বলা হয়ে থাকে। সান্দ্রতা ও ঘর্ষণের মধ্যে পার্থক্য, এখানে পার্থক্য তোমাদের জন্য তুলে ধরেছি। এই বল স্পর্শতলের ক্ষেত্রফলের সমানুপাতিক হয়ে থাকে। এই বল স্পর্শতলের ওপর নির্ভর করে না।
এই বল দুটি তরল স্তরের আপেক্ষিক বেগের ওপর নির্ভর করে থাকে, আর এই বল দুটি বস্তুর আপেক্ষিক বেগের ওপর নির্ভর করে না। পরের প্রশ্ন বলছে, গাছের পাতায় জমা বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন? আচ্ছা, আমরা আগের প্রশ্নটা করে দিয়েছি বোধহয়। বলছে যে কোনো নির্দিষ্ট আয়তন যত ঘনবস্তু গঠন করা যায় তার মধ্যে গোলাকার পৃষ্ঠতলের ক্ষেত্রফল সর্বনিম্ন। জলবিন্দু সবসময় তাদের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সংকুচিত করতে চায়, তাই গাছের পাতায় জমা বৃষ্টির ফোঁটা পৃষ্ঠটানের জন্য গোলাকার আকৃতির হয়ে থাকে। তারপর বলছে দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন? দ্রুতগামী ট্রেনের আশেপাশে বায়ু উচ্চ বেগে প্রবাহিত হতে থাকে, ফলে ট্রেনে সংলগ্ন স্থানে বায়ুর চাপ কমে যায়। অন্যদিকে ট্রেন থেকে দূরের বায়ু প্রায় স্থির অবস্থায়, ওই স্থানে বায়ুর চাপ বেশি হয়। ওই চাপের পার্থক্যের দরুন উদ্ভূত বল দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে ট্রেনের দিকে ঠেলে ফেলে দুর্ঘটনা ঘটাতে পারে। তাই দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়ানো বা দাঁড়িয়ে থাকা উচিত নয়। নেক্সট যাচ্ছি বিভাগ গ, পীড়ন ও বিকৃতি বলতে কী বোঝো? প্রথমত আমরা বিকৃতিটা কি জেনে নেই। একটি বস্তুর ওপর বল প্রয়োগ করে বস্তুটির দৈর্ঘ্য, আয়তন ও আকৃতির পরিবর্তন ঘটালে তাতে বিকৃতি করা হয়। বিকৃতি একটি মাত্রাহীন রাশি। পীড়ন কি? একটি বস্তুর ওপর বাহ্যিক প্রতিমিত হবে বল প্রয়োগ করলে বস্তুটির বিকৃতি ঘটে থাকে এবং পদার্থের স্থিতিস্থাপকতা ধর্মের ফলে তার মধ্যে একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, যা বস্তুটিকে বিকৃত করার চেষ্টাকে বাধা দেয়। বস্তুর ভেতর প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত এই প্রতিক্রিয়া বলকেই আমরা পীড়ন বলে থাকি। নেক্সট কোশ্চেন যাচ্ছি 14 ব্যারোমিটারের গঠন বর্ণনা। তোমাদের বইয়েও এটা রয়েছে আর আমিও এটা দিয়েছি। একটা ব্যারোমিটার, তার গঠন এবং এর ব্যারোমিটারের সাহায্যে কীভাবে চাপ নির্ণয় করতে হয় সেটাও তোমাদেরকে তুলে ধরেছি, একটু দেখে নিও। এটা বিশেষ একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন নয়। নেক্সট, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে তরলের অভ্যন্তরে এইচ গভীরতায় কোনো বিন্দুতে চাপের রাশিমালা নির্ণয় করো। আমরা যে বিন্দুটিকে ধরব সেই বিন্দুটাকে কেন্দ্র করে চারপাশে একটি চোঙ অঙ্কন করে ফেলব। সেই চোঙের আয়তন হচ্ছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা চিহ্নিত করি আর উচ্চতাকে এইচ। ওই চোঙে যে এরিয়াতে জলটা রয়েছে ওর ভর হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব। আমরা আয়তন বের করেছি AH ইন্টু ঘনত্ব হচ্ছে ডি। ওজন হবে কি ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। ভর হচ্ছে AHD ইন্টু জি। এটা হয়ে গেল ওজন। ওই বিন্দুতে চাপ সমান আমরা জানি বল ইন্টু ক্ষেত্রফল। তাহলে বল আমরা বের করলাম AHDG বাই এ। এখানে ক্ষেত্রফল এ কেটে যাবে, পড়ে থাকলো কি HDG। তো কোনো বিন্দুতে চাপ নির্ণয় করার জন্য তার সূত্র কি? যে HDG তার গভীরতা, ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। আর ওর মধ্যে বায়ুমণ্ডল তরলের ওপর চাপ প্রয়োগ করলে এইচ গভীরতায় তখন সূত্রটি হয়ে যাবে যে বায়ুমণ্ডলের চাপ ইন্টু চাপ প্লাস HDG। ওকে, নেক্সট আমরা এসছি যে বস্তুর ভাসন ও নিমজ্জনের শর্ত উল্লেখ করো। এখানে মোটামুটি একটি খুব ছোটোর ওপরে 3টি সূত্র প্রতিষ্ঠা করা হয়েছে। 1,
2 3, এটা তোমরা একটু দেখিয়েছ। মূলত এই তিনটি সূত্রকেই ব্যাখ্যা হিসাবে করে দেওয়া রয়েছে। এটাই হচ্ছে নিমন্ত্রণের এবং ভাষ্যমানের শর্ত। নেক্সট আমরা যাচ্ছি পৃষ্ঠটানের ওপর বিভিন্ন বিষয়ের ওপর প্রভাব আলোচনা করো। কি বলছে? তরলের তাপমাত্রা, তরলের ঘনত্ব এবং তরলের দ্রবীভূত পদার্থের উপস্থিতির ওপর পৃষ্ঠটান নির্ভর করে থাকে। পরে যাচ্ছি বার্নৌলির নীতি ও গাণিতিক সমীকরণ লেখো। বার্নৌলির নীতিটি রয়েছে যে আদর্শ তরলের ধারারেখ প্রবাহ হলে প্রবাহনালীর যে কোনো ছেদে তরলের প্রতি একক আয়তনের গতিশক্তি, স্থিতিশক্তি ও চাপশক্তির সমষ্টি ধ্রুবক থাকে। ওর সূত্রটা তোমাদের এখানে দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন বলছে শিশি থেকে তেল বা জল ঢাললে সঙ্গে সঙ্গে পড়ে যায়, কিন্তু টমেটো সস বা মধু ঢাললে সময় লাগে কেন? বলছে যে যে তরলের সান্দ্রতা বেশি হবে তার গতিশীলতা তত কম হবে। সস বা মধুর তুলনায় তেল বা জলের সান্দ্রতা খুবই কম, তাই খুব দ্রুত পড়ে যায় বা গতিশীল অনেক বেশি থাকে। তাই শিশি থেকে তেল বা জল ঢাললে ধীরে ধীরে পড়তে থাকে। কারণ কেন? ওদের সান্দ্রতা খুবই কম, এই কারণে ওদের সান্দ্রতা খুব বেশি এবং গতিশীলতা খুব কম। এই কারণে টমেটোমের সস এবং মধু ঢাললে ওর গতিশীলতা খুব কম হয়, মানে হ্রাস পায়। একটি জল ভর্তি চোঙের জলের উচ্চতা 40 সেন্টিমিটার হলে চোঙের নিচের তলের কোনো বিন্দুতে চাপ নির্ণয় করো। আমরা চাপ সমান একটা সূত্র জানি যে পি সমান এইচ ডিজি। এখানে এইচ সমান 40 সেন্টিমিটার দেওয়া রয়েছে, আর জলের ডি মানে ঘনত্ব সমান আমরা জানি 1000 কেজি মিটার টু দি পাওয়ার -3 এবং জি এর মান 10 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এখানে পি সমান জিজ্ঞাসা চিহ্ন, পি এর মান বের করতে হবে। এখানে প্রত্যেকটা একটাই মান দেওয়া রয়েছে, কিন্তু আমাদের হচ্ছে ডি এবং জি এর মান জানা রয়েছে। এখানে 40 সেন্টিমিটার থেকে আমরা একে মিটারে নিয়ে যাব। আমরা জানি যে 100 সেন্টিমিটার সমান 1 মিটার হয়ে থাকে। তাহলে 40 সেন্টিমিটার সমান 1/100 ইন্টু 40, 0 0 কেটে গেল, 2 দিয়ে দিলে 2 2 4, 2 5 10, আর 2/5কে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 0.4 মিটার। তাহলে আমরা এই যে 40-এর পরিবর্তে আমরা 0.4 সেন্টিমিটার দিতে পারি, ইন্টু সেন্টিমিটার বলছি, মিটার হবে, শুধু মিটার দেওয়ার দরকার নেই, শুধু সংখ্যাটাই থাক। ডি এর মান 1000 ইন্টু জি এর মান রয়েছে 10। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, পয়েন্ট উঠে গিয়ে নিচে 0 আসবে একটা, এই 0 কেটে গেল। তাহলে 4-এর সঙ্গে 1000 গুণ করলে আমরা পেয়ে যাব 4000 নিউটন মিটার টু দি পাওয়ার -2, বা একে আমরা 4 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিউটন মিটার টু দি পাওয়ার -2ও করতে পারি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। একটি তারে 3 নিউটন বল প্রয়োগ করলে দৈর্ঘ্য হয় এক্স, 5 নিউটন বল প্রয়োগ করলে দৈর্ঘ্য হয় ওয়াই। তাহলে
7 নিউটন বল প্রয়োগ করলে দৈর্ঘ্য কত হবে? তাহলে আমাদের এখানে বলে দিয়েছে যে 3 নিউটন বল প্রয়োগ করলে দৈর্ঘ্য হয়ে থাকে এক্স। তাহলে 5 নিউটন বল প্রয়োগ করলে দৈর্ঘ্য হবে বলেছে ওয়াই। তাহলে 7 নিউটন বল প্রয়োগ করলে দৈর্ঘ্য আমরা জেড ধরে নিলাম, জেড কিন্তু বলেনি, জেড ধরে নিয়েছি। আমাদের এই জেডের মানটাকেই নির্ণয় করতে হবে। তো আমাদের এই যে দুটো কথা বলেছে, এখান থেকে আমরা দুটো সমীকরণ করতে পারি। প্রথমটার জন্য যেহেতু বল বলেছে, তাহলে F1 সমান আমরা লিখতেই পারি যে 3 নিউটন। 3 আমরা একটা মাঝে সূত্র জেনেছিলাম যে স্প্রিং তুলার বল ধ্রুবকের সূত্রটি হচ্ছে যে F সমান কে এক্স। ওকে, এখানে আমাদের এক্সের মানটা ধরতে হবে। তাহলে 3 সমান আমরা এফটা লিখে দিয়েছি, সমান হচ্ছে এফের মান হচ্ছে 3। তাহলে 3 সমান আমরা করতে পারি যে কে এক্স। এখানে এই কেটা আমরা ধরে নিলাম যে বল ধ্রুবক, কিন্তু এক্সের কোনো গল্প নেই। তাহলে এক্সটা আমরা কোথা থেকে বের করব? এক্স আমরা এটুকু জানি যে একটা তারের দৈর্ঘ্য হচ্ছে লেন্থ এল, তারের মধ্যে বল প্রয়োগ করলে মানে 3 নিউটন বল প্রয়োগ করার পরে তারটির দৈর্ঘ্য হয়েছে কত? এক্স, মানে ক্যাপিটাল এক্স। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই ক্যাপিটাল এক্স মাইনাস এল, তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে সেটা আমরা করতেই পারবো। এটা তাহলে প্রথম সমীকরণ হয়ে গেল। দ্বিতীয়টার জন্য ঠিক একই রকমের F2 বলেছে কত? 5। আর এটার যদি সূত্র করি তাহলে কে, ঠিক একই রকমের, আগে দৈর্ঘ্য ছিল ওয়াই। নেক্সট পরবর্তীতে 5 নিউটন বল দেওয়ার পরে, 5 নিউটন বল দেওয়ার পরে দৈর্ঘ্য হয়েছে ওয়াই, কিন্তু আগে ছিল কত? এল। তাহলে এই হচ্ছে আমাদের দুটো সমীকরণ তৈরি হয়ে গেল। তাহলে এখানে আমরা করতে পারি 1 ও 2 থেকে পাই যে কি পাবো? 3/5 সমান কে এক্স মাইনাস এল বাই কে ওয়াই মাইনাস এল। এখানে আমরা কে কেটে দিতে পারি, আর যে বাকি যেটি রয়েছে এটিকে আমরা ক্রস মানে কণাকণি গুণ করব, যে 3y মাইনাস এল সমান 5x মাইনাস এল। এটিকে আমরা ক্যালকুলেশন করলে 3y এবং 3l আসবে, মাইনাস 3y মাইনাস 3l সমান এই 5x এবং মাইনাস 5l, তাহলে 5x মাইনাস 5l চলে এলো। এরপরে যে এই দেখো এ পাশেও এল রয়েছে, এদিকেও এল রয়েছে, তাহলে আমরা পরবর্তী স্টেপে ওই এলটাকে এক পাশে আনব। তাহলে চলে আসবে 5l মাইনাস 3l সমান 5x মাইনাস 3y। তাহলে এটা যদি এল বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 2l, আর যেমন রয়েছে তেমন দিয়ে দিলাম 5x মাইনাস 3y। তাহলে এলটা আমাদের এল থেকে গেল, দুইটাকে গুণ রয়েছে এ পাশে আমরা
ভাগ হিসাবে নিয়ে চলে আসি। তাহলে নিয়ে চলে এলাম। এবারে আমরা এখানে কিন্তু এল এর মান একটা পেয়ে গিয়েছি। আমরা সেখানে যে দুটো সমীকরণ রেডি করেছিলাম, এই দুটো সমীকরণের সঙ্গে যে কোনো একটার সাথে মান তোমরা বসিয়ে দিতে পারো। যে কোনো একটা সমীকরণের মধ্যে এল এর মানটা বসিয়ে দিতে পারো। আমরা প্রথমটাতেই বসিয়ে দিই, যে 3 বা কে হচ্ছে 3 সমান কে ইন্টু এক্স মাইনাস এল, ওই সমীকরণের মধ্যেই আমরা বসানোর চেষ্টা করি। যে কে, এক মিনিট, কে এক্স মাইনাস এল সমান হচ্ছে 3, এটাই তো আমাদের সমীকরণ ছিল। তো এখানে আমরা কে এর মানকে বের করব। এক্স মাইনাস এল রয়েছে, একে আমরা অপোজিটে নিয়ে চলে এলাম। এই যে এলটি বেরিয়েছে রয়েছে, ওই এল এর কাছেই আমরা এই এল এর মানটিকে পুট করব। তাহলে আমরা, আচ্ছা এখানে আমরা দেখে দিচ্ছি তীর চিহ্ন দিয়ে। আচ্ছা এক মিনিট, আমরা এখানে এক্স করে ফেললাম কেন? এক্স হবে না, এখানে তো 3 আসবে, 3। তাহলে 3 এক্স মাইনাস এল এর মানটা এসেছিল 5, এক্স মাইনাস 3y বাই 2। ওকে, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব এবার। যে 3 লসাগু করলে নিচে 2 আসবে, 2x মাইনাস 5x, এখানে লসাগু করলে এখানে প্লাস হয়ে যাবে, প্লাস 3y। এরপরে নেক্সট স্টেপে যে 3/2x মাইনাস 5x প্লাস 3y, নিচে যে 2 রয়েছে ওটা গুণ আকারে উপরে উঠে গিয়ে উপরে 6 হয়ে যাবে। এরপরে নিচে যে সমীকরণটা নতুন তৈরি হয়েছে 6, এখান থেকে ক্যালকুলেশন করলে পেয়ে যাব 3y মাইনাস 3x। কীভাবে এলো? আমাদের 3y রয়েছে প্লাস 3y, তাই আমরা প্লাস 3yকে এপাশে করে দিয়েছি। আর মাইনাস বলছি 2x থেকে মাইনাস 5x বিয়োগ করলে মাইনাস 3x হবে, আর মাইনাস 3xটাকে আমরা এখানে করে দিয়েছি। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে আমরা সমীকরণটা পেয়ে গেলাম এটা। এবার নিচের ওই সমীকরণ থেকে আমরা দেখো এখানেও 3 রয়েছে, তাহলে 6 কমন নিলে আমাদের আসছে 3 কমন নিতে হবে। 3 কমন নিলে y মাইনাস এক্স আসছে, 3 একে 3 দুয়ে কেটে গেল, তাহলে থাকলো 2y মাইনাস এক্স। ওকে, এটা আমাদের এক্স এর মান, এই যে কে এর মান বের হলো, এগুলোই সব কে হবে, কে এর মান বের হলো। এরপরে আমরা যে সেখানে জেড ধরেছিলাম 7 নিউটন, তাহলে 7 নিউটন সমান কে জেড মাইনাস এল, এই সমীকরণটি আমাদের আসবে। যদি এখানে তাহলে F3 করি, F3 7 সমান কে জেড মাইনাস এল, আমরা এই 3 নম্বরটিকে নিলাম। তাহলে আমরা এবার 3 নম্বর সমীকরণটিকে সমাধান করব। এখানে জেড মাইনাস এলকে এক পাশে রেখে দিলাম, জেড মাইনাস এল, আর যেটা রয়েছে 7/2
কে হয়ে গেল। জেডকে আমরা অপোজিটে রেখে দেব, তাহলে মাইনাস এল রয়েছে, ওদিকে গেলে প্লাস এল হবে, প্লাস এল। এবারে আমরা, আচ্ছা এটা হচ্ছে কে, এবারে আমরা কে এর মানটিকে এখানে পুট করব, এখানে কে এর মান পুট করব, এখানে এল এর মান পুট করব। তাহলে 7 কে এর মান বেরিয়েছিল 2/y-x, প্লাস এল এর মান আমরা একবারে প্রথমে বের করেছিলাম 5x মাইনাস 3y/2। নেক্সট আমরা এটিকে, এই যে y মাইনাস এক্স রয়েছে এটাকে আমরা উপরে নিয়ে যাব, তাহলে 7 ইন্টু ওয়াই মাইনাস এক্স বাই 2 প্লাস 5x মাইনাস 3y/2। ওকে, এখানে ওটাই আমরা এখানে সমাধান করছি, তাহলে 7y মাইনাস, এটা হচ্ছে y মাইনাস 7x বাই 2 প্লাস 5x মাইনাস 3y/2। তাহলে এটাকে আমরা লসাগু করলে 2 পেয়ে গেলাম, 7y মাইনাস 7x প্লাস 5x মাইনাস 3y। এখানে এটিকে ক্যালকুলেশন করলে এই যে 7x রয়েছে, এদিকে 5x রয়েছে, প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে আমরা পেয়ে যাব মাইনাস 2x। এদিকে 7y প্লাস 7y, এদিকে মাইনাস 7y, এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে করলে কি আসবে যে 4y, তাহলে 4y করে দিলাম, 4y মাইনাস 2x বাই আমাদের নিচে যেমন 2 ছিল 2 চলে এলো। এবার এখান থেকে উপরের সমীকরণটি থেকে আমরা 2 যদি কমন নেই তাহলে পেয়ে যাব 2y মাইনাস এক্স বাই 2, এদিকে 2 2 কেটে গেল, আমাদের পড়ে থাকছে 2y মাইনাস এক্স। আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ আমাদের এটাই হচ্ছে জেডের মান, আর আমাদের জেডের মান বের করতে হবে, তাহলে চলে এলো 2y মাইনাস এক্স। ওকে, একটি তারের বিকৃতি 0.1 এর 1% হলে 5 মিটার দীর্ঘ তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? আচ্ছা, এই প্রশ্নটা দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, একটা প্রশ্ন আমরা পড়লাম আগে, এটা আমরা সমাধান করিনি। এখানে বলেছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করতে হবে। আমরা একটা সূত্র জানি যে আমরা জানি বিকৃতি সমান দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক বৃদ্ধি, প্রাথমিক বৃদ্ধি। এখানে বিকৃতি আমাদের বলে দিয়েছে যে বিকৃতি 0.1 এর 1%, এর কথাটার মানে হচ্ছে গুণ আমরা জানি, তাহলে 0.1 ইন্টু 1% মানে 1/100। আর এটিকে সমাধান করলে পয়েন্ট উঠে গেলে নিচে আমাদের 10 আসবে, আর যেমন ছিল সেটা আমরা লিখে দিই, দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক বৃদ্ধি। এখানে আমরা পেয়ে গেলাম, তাহলে কি ক্যালকুলেশন করলে হবে 1/100।
হাজার, আর আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি থাকলো দৈর্ঘ্য বৃদ্ধি, বা তোমরা এখানে দৈর্ঘ্য বৃদ্ধি দিয়ে এক্স লিখে দিতেও পারো, বারবার দৈর্ঘ্য বৃদ্ধি না লিখে। প্রাথমিক বৃদ্ধি হচ্ছে আমাদের 5 মিটার, এই যে বলে দেওয়া রয়েছে 5 মিটার। এরপর ওই দৈর্ঘ্য বৃদ্ধিকে আমাদের নির্ণয় করতে বলেছে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা অপোজিটে আনলাম, দৈর্ঘ্য বৃদ্ধি সমান, আচ্ছা কণাকণি গুণ করলে দৈর্ঘ্য বৃদ্ধি ইন্টু হাজার সমান 5x, আবারও সেই দৈর্ঘ্য বৃদ্ধি সমান 5x ইন্টু রয়েছে, এদিকে এলে ভাগ হয়ে যাবে, তাহলে হয়ে গেল ভাজিতক হাজার। এটি ক্যালকুলেশন করলে 5 কেটে গেল, 5 2 10, তাহলে 200। তাহলে আমাদের আসছে কি, যে 1কে, বা আমরা এটিকে কাটাকাটি না করেও একবারে 5কে 1000 দিয়ে ভাগ করে দিতে পারি। এটা হচ্ছে, এগুলো সব মিটার, আচ্ছা এটা হচ্ছে মিটার হয়ে গেল। তাহলে 5কে 1000 দিয়ে ভাগ করলে আমরা পাবো 0.005 মিটার। কিভাবে এলো দেখো, একের পরে 3টে সংখ্যা রয়েছে, তাই আমরা দশমিকের পরে 3টে সংখ্যা করেছি, তাহলে আমাদের অ্যান্সারটি হচ্ছে এটাই আসবে। তাহলে প্রথমটির অ্যান্সার চলে এলো 0.005। নেক্সট বলছে প্রস্থচ্ছেদ 1 মিলিমিটার স্কোয়ার এবং প্রযুক্ত ভার 98 নিউটন হলে পীড়ন ও বিকৃতির অনুপাত কত? আমাদের কিন্তু একরকমই এখানে বিকৃতির মান বেরিয়ে গেছে। এই যে বিকৃতির মান হচ্ছে 1/1000, বিকৃতির মান বেরিয়ে গেছে। এবারে আমাদের কাজ কি, পীড়নের মানটাকে বের করানো। নতুন একটা পেজ নিয়ে নিই। যে পীড়ন সমান আমরা কি জানি, যে প্রযুক্ত বল F বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A। এখানে প্রযুক্ত বল বলে দিয়েছে 98, আর প্রস্থচ্ছেদ মানে A বলেছে 1 মিলিমিটার স্কোয়ার, আর 1 মিলিমিটার স্কোয়ার সমান 1 × 10⁻⁻6 মিটার স্কোয়ার। তাহলে আমরা এখানে 1 মিলিমিটার স্কোয়ার পরিবর্তে 1 × 10⁻6 মিটার স্কোয়ার লিখতেই পারি। তাহলে এখানে 1 × 10⁻6 মিটার স্কোয়ার লেখা যেতেই পারে। আর এখানে -6 রয়েছে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এই -6টা যদি উপরে উঠে, ওটা কিন্তু প্লাস হয়ে যাবে। 98 × 10⁻6, মানে এই 98-এর পিঠে 6টা শূন্য রয়েছে। ওকে, তাহলে আচ্ছা এখানে আমাদের আগে নিউটন ছিল, নিউটন থাকলো। মিটার স্কয়ার রয়েছে, ওটা মিটার -2 হয়ে যাবে। এখানে মাইনাস ছিল, উপরে গিয়েছে প্লাস হয়েছে। এখানে +2 রয়েছিল, উপরে যেতে -2 হয়ে গেছে। তাহলে এটি হচ্ছে আমাদের পীড়নের মান বেরিয়ে এলো। তাহলে বিকৃতি এবং পীড়নের অনুপাত আমাদেরকে জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা করতে পারি পীড়ন বাই বিকৃতি সমান, পীড়নের মান কত, এটা 98 × 10⁻6 বাই বিকৃতির মান কত বলেছিলাম, এই যে এইটাই বিকৃতির মান। ওকে, এখানে পাশে লিখে রেখে দেই যে বিকৃতি সমান 1/1000। তাহলে 1/1000 করে দিলাম, আর ওই 1000টি নিচে না হয়ে চলে আসবে কি উপরে 1000।
আর আমাদের একক কী ছিল? নিউটন মিটার স্কয়ার টু দি পাওয়ার -2 যেমন ছিল তেমন থাকছে। এখানে যেহেতু 3টে শূন্য রয়েছে, তাহলে আমরা করতে পারি যে 98 ইন্টু 10⁶ ইন্টু 10⁻3। 3টে শূন্য আছে, তাই আমরা 3 দিলাম। এবারে নেক্সট আসছে যে 98 ইন্টু 10⁻, এদিকে 6 এদিকে 3 যোগ হয়ে যাবে, 6 3 9, এত নিউটন মিটার টু দি পাওয়ার -2। আমরা এখানেই উত্তর রেখে দিতে পারি, না হলে আমরা একে 9.8 ইন্টু 10⁻10 নিউটন মিটার টু দি পাওয়ার 2ও করতে পারি। এখানে পয়েন্ট দিয়ে একটা সংখ্যা এখানে বাড়িয়ে দিচ্ছি। আমরা এই অ্যান্সারটিকেও রাখতে পারি বা এই অ্যান্সারটিকেও রাখতে পারি, কোনো আমাদের সমস্যা নেই। নেক্সট, একটি বস্তুর বায়ুতে ওজন 882009 ও জলে পূর্ণ নিমজ্জিত অবস্থায় ওজন 588009, 1.5 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার কিউব ঘনত্বের তরলে বস্তুর আপাত ওজন কত হবে? এখানে বস্তুর বায়ুতে ওজন W1 সমান রয়েছে 882009। ওকে, জলে নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন W2 সমান 588009। ওকে, এখানে আমরা একটু এককটাকে পরিবর্তন করার চেষ্টা করব। আমরা জানি যে 980 ডাইন সমান 1 GF, 1 GF মানে 1 গ্রাম ফোর্স। তাহলে 882009 ডাইন সমান কত GF হবে? যে 1/980 ইন্টু 882000 কেটে গেল। আমরা এটাকে 98 দিয়ে কাটাকাটি দিলে আমাদের, বা তোমরা 2 2 করে ছোট ছোট একক দিয়ে কাটতে পারো, এটা আমাদের অ্যান্সার আসবে কি 90। তাহলে এই 90 GF চলে আসবে। তাহলে আমরা করতে পারি এত ডাইন সমান 90 GF। তাহলে এই 588009 ডাইন সমান আসবে ঠিক একই রকমের 1/9080 ইন্টু 5880, ঠিক একই রকমের। তোমরা যদি এখানেও কাটাকাটি করো তো 60 অ্যান্সার আসবে। নিজেরা কাটাকাটি করে নেবে, এটাই একবারে ইজি কাটাকাটি, বেশি কোনো কঠিন নয়। তাহলে 60 GF। এরপরে আমরা যেখানে এই এককটি দেওয়া থাকবে তার পরিবর্তে আমরা এটিকে ব্যবহার করব, আর যেখানে এটি ব্যবহার করা থাকবে সেখানে আমরা এই 60 GF দিয়েই কাজ চালাবো। তাহলে বস্তুটির আপাত হ্রাস কত হয়েছে? এই যে বায়ুতে থাকা অবস্থায় ছিল 90 আর নিমজ্জিত হওয়ার পরে হয়েছে 60। তাহলে কতটা ওজন কমে গিয়েছে, মানে হ্রাস হয়েছে? 90 মাইনাস 60 সমান 30 GF। আর এটি হচ্ছে প্লাবতা, অর্থাৎ আমরা এটুকু তো জানি যে যতটা তরলকে সরাবে
সেটি হচ্ছে বস্তুটির প্লাবতা হয়ে থাকে, অর্থাৎ প্লাবতা সমান 30 G/F। ওকে, তাহলে দেখো যতটা তরলকে সরিয়েছে সেটিই কিন্তু বস্তুর আয়তনও হয়ে যাবে। তাহলে আমরা করতে পারি যে বস্তুর আয়তন 30 সেন্টিমিটার। কিভাবে হলো, যে যদি জলের মধ্যে তোমরা কোনো কিছু বস্তুকে ফেলাও, তাহলে বস্তুটা আয়তন যতটাই ততটাই সেই বস্তুটা জলকে সরিয়ে তার নিজের জায়গা দখল করবে। তাহলে যতটা জলকে সরিয়েছে সেটি হচ্ছে বস্তুটির আয়তন। সেই হিসাবে আমরা 30 সেন্টিমিটার কিউব করে দিয়েছি। আয়তনের একক যেহেতু 30 সেন্টিমিটার, তাই আমরা সেন্টিমিটার কিউব করেছি, না হলে আমরা জিএফই করতাম। যে যার একক যেটা সেটাই করা হয়েছে। এখানে আমরা আরও একটা সূত্র জেনে এসেছি যে অপসারিত তরলের ওজন সমান বস্তুর আয়তন ইন্টু তরলের ঘনত্ব। তাহলে আয়তন কত, এই যে 30 সেন্টিমিটার, তাহলে আমরা করতে পারি 30 ইন্টু তরলের ঘনত্ব কত। তরলের ঘনত্ব আমাদের প্রশ্নের মধ্যেই দেওয়া রয়েছে 1.5। তাহলে পয়েন্টটা উঠে গেলে আমাদের আসছে নিচে 10, 0 0 কেটে গেল, 15 3 45, একক হবে কি জিএফ। ওকে, এবার তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন হবে কত। আগে ছিল 90, তারপরে যে তরলটি অপসারণ হয়েছে তার ওজন হচ্ছে 45 জিএফ। তাহলে 90 থেকে 45 বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 45 জিএফ। কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু এটাই, কিন্তু আমরা প্রথমে ডাইন একক ছিল, সেই ডাইন একক থেকে গ্রাম মানে জিএফে নিয়ে এসছিলাম। এবার এই জিএফ থেকে ডাইনে নিয়ে যেতে হবে। তাহলে আমরা যদি এটাকে ডাইনে নিয়ে যাই, তাহলে আমরা সেখানেই সম্পর্কটা জেনেছিলাম যে 1 GF সমান 9980 ডাইন। তাহলে 45 GF সমান কত হবে, যে 980/1 ইন্টু 45। তাহলে এটিকে ক্যালকুলেশান করলে যেটি আসবে সেটি হচ্ছে আমাদের অ্যান্সার। ক্যালকুলেশান করলে 44100 ডাইন আসবে, আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। একটি ফাঁপা গোলকের ভেতর ও বাইরের ব্যাস যথাক্রমে 8 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। তাহলে 1.5 গ্রাম কিউব ঘনত্ব বিশিষ্ট তরলে গোলকটি ডোবেও না, ভাসেও না। গোলকের উপাদানের ঘনত্ব নির্ণয় করো। আমরা এখানে সমাধানটি করার আগে ধরে নেই গোলকের উপাদানের ঘনত্ব সমান রো। আমরা যদি তরলটাকে বা তরলের মধ্যে গোলকটি যদি ধরে নেওয়া হয় যে তরলের মধ্যে গোলকটিকে ভাসিয়ে রাখা হয়েছে, তাহলে আমাদের সূত্র যেটি আসবে যে গোলকের আয়তন ইন্টু গোলকের ঘনত্ব সমান অপসারিত তরলের আয়তন ইন্টু তরলের ঘনত্ব। তাহলে এখানে গোলকের ঘনত্ব কীভাবে বের করব, একটা ফাঁপা গোলক বলেছে যার ভেতর ও বাইরের ব্যাস ধরলাম। ব্যাপারটা কি বুঝিয়ে দেই, ধরো এই একটি গোলক, তার ভেতরটি হচ্ছে ফাঁপা, কিন্তু তার যে পুরুর যে স্তরটি রয়েছে
ওকে, এটি কিন্তু গোলক, এর ভেতর কিন্তু ফাঁপা। তাহলে প্রথম মানে বলেছে ভেতরের ব্যাস 8 সেন্টিমিটার, তাহলে পুরোটাই কিন্তু 8। আমরা যদি ব্যাসার্ধ দেখি তাহলে অর্ধেক হয়ে যাবে কত, যে 4। তারপরে নেক্সট যে বাইরের যে বৃত্তটি রয়েছে, মানে এই বৃত্তটির ব্যাস বলছে যে 10, মানে 10, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 5। ওকে, এই দুটি বৃত্ত। তাহলে এখানে গোলকের আয়তনটি কীভাবে বের করব, যে 4/3 পাই আর স্কোয়ার আমরা জানি। আর আর মানে কি, এখানে 10 বলা রয়েছে, এর ব্যাসার্ধ হচ্ছে 5, তাহলে আমরা করতে পারি 10/2 হোল স্কোয়ার, মানে এখানেই 5 চলে আসবে। 2 দিয়ে কাটাকাটি করলে 5 আসবে, আর এর স্কোয়ার হয়ে গেল। এটা হচ্ছে বাইরের গোলক। আর ভেতরের গোলকটি কি, 4/3 পাই 8/2, ঠিক একই রকমের। এই ভেতরের গোলক থেকে বাইরের গোলকটি যদি বিয়োগ করে দেই তাহলে আমাদের গোলকের আয়তন বেরিয়ে চলে আসবে। এটা আমরা একটা সমীকরণ করলাম। তারপরে হচ্ছে গোলকের ঘনত্ব। আমরা গোলকের ঘনত্ব কিউ হিসাবে ধরে নিয়েছি। অপসারিত তরলের আয়তন কতটা অপসারণ করছে, এই গোলকটি যতটা ততটাই অপসারণ করছে। আর বাইরের বৃত্তটির ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ বলছি আয়তন, এই যে এই সমীকরণটি হবে যে 4/3 পাই 10/2। আচ্ছা, যেহেতু এখানে অপসারিত আয়তন বলে দিয়েছে তাহলে এখানে কিউব চলে আসবে, ইন্টু তরলের ঘনত্ব 1/1 ইন্টু 5, যেটা আমাদের প্রশ্নের মধ্যেই দেওয়াই রয়েছে। এখানে আবার আমরা প্রথমত এই সমীকরণটিকে সমাধান করব। তাহলে 4/3 পাই এবং এদিকে 4/3 পাই ক্যালকুলেশন করলে, মানে বিয়োগ করলে উঠে যাবে দুটোই। তারপর নেক্সট 2/5, তাহলে 5 আসছে। আচ্ছা, আমরা এখানে আয়তন হচ্ছে কিউব হবে, আমি এখানে স্কয়ার দিয়ে দিয়েছি, এখানেও কিউব হবে। ওকে, এখানেও কিউব হচ্ছে। তাহলে 2×5 10 হচ্ছে, 5-এর কিউব মাইনাস এদিকে 2×4 8, তাহলে 4-এর কিউব। এটা একটা বন্ধনীর মধ্যে রেখে দেই, ইন্টু কিউ। এদিকে আমাদের থাকছে কি, আচ্ছা 1 মিনিট, তোমাদের ওখানে বিয়োগ করে দিয়েছি, ওখানে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে বোধহয় আমাদের সমস্যাটার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা এখানে এই 4/3 পাই রয়েছে, এই 4/3 পাইকে আমরা কমন নিয়ে নিলাম। ওকে, তাহলে কমন নিয়ে নিলে তাহলে থাকছে কি, 2 দিয়ে দিলে 2×5, ঠিক একই রকমের একটু আগে যেমন করেছিলাম। 5-এর কিউব, এগুলো কিউব হবে, কিউব করে দিই। 5-এর কিউব মাইনাস এদিকে হচ্ছে 4-এর কিউব থেকে যাচ্ছে, আর ইন্টু রো যেমন আছে রো থাকছে। এদিকে 4/3 পাই, আর এদিকে 2×5 দিলে 5-এর কিউব ইন্টু 1.5। এদিকে 4/3 পাই, এদিকে 4/3 পাই কেটে গেল। তাহলে আমাদের এদিকে থাকছে কি, যে 3-এর কিউব মাইনাস 4-এর কিউব ইন্টু কিউ। তাহলে আমরা এখানে এবারে ক্যালকুলেশন করা শুরু করি। যে 5-এর কিউব মানে আমাদের আসবে কত, 125, আর মাইনাস 4-এর কিউব মানে 64 ইন্টু কিউ। আচ্ছা 1 মিনিট, এখানে এটা বুঝে নিয়েছো যে 64 কিউব। তো 125 থেকে যদি আমরা 64 বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 61। তো ওই 61টাই আমরা একবারে সরাসরি লিখে দিচ্ছি, 61 ইন্টু কিউ।
আর এদিকে 5-এর কিউব হচ্ছে 125 ইন্টু 1.5। ওকে, তাহলে বা কিউ থাকলো আমরা 125 ইন্টু 1.5 বাই 61। এটাকে যদি আমরা ক্যালকুলেশান করি তো আমাদের অ্যান্সার আসবে 3.07 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট আমরা যাচ্ছি যে 10 মিটার গভীর একটি জলাশয়ের তলদেশে চাপ কত। এই অঙ্কটি সলিউশন করার জন্য আমরা এখানে একটি সূত্র করেছি, যেটা যে 10 মিটার গভীরতায় জলতলের চাপ সমান জলের চাপ প্লাস বায়ুমণ্ডলের চাপ। বায়ুমণ্ডলের চাপ কি হয়ে থাকে সেটা তোমাদের এখানে ধরা হয়েছে যে বায়ুমণ্ডলের চাপ সমান পারদস্তম্ভের উচ্চতা ইন্টু পারদের ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ। জলের চাপ আমরা জানি কি যে এইচ ডিজি, আর বায়ুমণ্ডলের চাপ যেটি রয়েছে এটি হচ্ছে পারদস্তম্ভের চাপ। পারদস্তম্ভের চাপ সর্বদা 76 হয়ে থাকে সেন্টিমিটার, আর হচ্ছে পারদের ঘনত্ব হয়ে থাকে সবসময়ের জন্য 13.6। এগুলো হচ্ছে মান। অভিকর্ষজ ত্বরণের মান থাকে 980। ওকে, এখানে আবার এইচডিজি এর মান তো তোমরা থিওরিতে জেনে গেছো যে এইচের মান এখানে প্রশ্নে দেওয়া রয়েছে 10, মিটারে দেওয়া রয়েছে, আমরা একে সেন্টিমিটারে নিয়ে যাব, তাই আমরা 100 দিয়ে গুণ করলাম ইন্টু ডি মানে জলের ঘনত্ব 1 ধরলাম, আর জি এর মান হচ্ছে 980 প্লাস 76 ইন্টু 13.6 ইন্টু 980 যেমন রয়েছে তেমন করে দিলাম। তো এদিকে 10-এর সঙ্গে 100কে গুণ করলে আমাদের এখানে আসবে কত। আচ্ছা, তার আগে আমরা একটা এখানে দেখো, আচ্ছা এটিকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিই। দেখো দ্বিতীয় ব্র্যাকেটে এদিকেও 980 রয়েছে, এদিকেও 980 রয়েছে, তাই আমরা 980কে কমন নিয়ে নিলাম। এটা একটু সমাধানের সহজ করার জন্য এটি করা হয়েছে যে 100-র সঙ্গে এদিকে যদি আমরা 10কে গুণ করি তাহলে আমাদের আসছে 1000 ইন্টু 1, আর 1 আর দিচ্ছি না, প্লাস এদিকে 76 ইন্টু 13.6, তাহলে ওই 76 ইন্টু 13.6কে গুণ করলে আমরা পাবো যে 1033.6 হয়ে গেল। এবারে এটাকে যোগ করলে 980 ইন্টু যোগ করলে হচ্ছে 2033.6, আর এটির সঙ্গে এবারে একে গুণ করলে আমরা পাচ্ছি 1992928.0, আর একক হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এই হচ্ছে আমাদের অঙ্কের সলিউশন, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। খুব ছোট অঙ্ক, তো একটু বুঝার ব্যাপার রয়েছে, কিন্তু যে সব ক্যালকুলেশানগুলো রয়েছে একটু জটিল রয়েছে। তো দুটি ক্যালকুলেশান, এখানে এই একটি ক্যালকুলেশান, এখানে এই একটি গুণ, এই দুটি ক্যালকুলেশানেই উত্তর চলে আসবে। আর যেসব রয়েছে এসব ছোটোখাটো, তোমাদের যাতে ক্যালকুলেশানগুলো খুব সহজ হয় এই কারণেই তোমাদের এই 980কে আমরা কমন নিয়ে নিয়েছি। ওকে, আচ্ছা এরপর নেক্সট আমরা কোশ্চেন যাচ্ছি যে কে বল ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে 3টি সমান অংশে বিভক্ত করা হলো, প্রত্যেক অংশের বল কত হবে, বল ধ্রুবক কত হবে। তাহলে এখানে আমরা একটা স্প্রিং অঙ্কন করে নিই, যেটা হচ্ছে এই যে একটা স্প্রিং দেখিয়ে দিচ্ছি। এই স্প্রিংটাকে বলছে 3টি সমান ভাগে ভাগ করলাম। তো আগে স্প্রিংটার একটা লম্বা ধরে নিই যে এল রয়েছে,
যদি 3 ভাগে ভাগ করি তাহলে L1 L2 L3 হচ্ছে, আর এই তিনটিকে যোগ করে কিন্তু আমাদের L হবে। ওকে, তাহলে আমরা এখানে করতে পারি N1:L2 মানে অনুপাত হিসাবে L3 সমান হচ্ছে L করা যেতেই পারে। এবারে যেহেতু এই অনুপাত চিহ্ন রয়েছে, অনুপাত চিহ্ন মানে কি সমান চিহ্ন, 3 ভাগে সমান ভাগে ভাগ করে দিয়েছি, মানে আমাদের কাছে 9 টাকা ছিল 3 জনকে ভাগ করতে, 9 টাকা ছিল 3 জনকে ভাগ করতে 3 মানে সবাইয়ের কাছে সমান সমান টাকা। তো ওটাই আমরা এখন করছি L1 L2 সমান L3। এবারে এই যে এলটা রয়েছে একে যদি আমাদের সমান করতে হয় তাহলে এই এলকে আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে প্রত্যেকটা খণ্ড সমান হয়ে গেল। আমরা স্প্রিং ধ্রুবক বল ধ্রুবক বের করানোর জন্য একটা সূত্র জেনেছিলাম থিওরি ক্লাসে, যে বল ধ্রুবক বের করানোর জন্য একটা সূত্র জেনেছিলাম F সমান কে এক্স। ওকে, এখানে কে হচ্ছে বল ধ্রুবক আর এক্স হচ্ছে এই যে লম্বাগুলো, মানে L1 L2 L3। তাহলে আমরা এখানে করতে পারি যে K1 মানে প্রথমটার জন্য K1 L1 প্লাস দ্বিতীয়টার জন্য ধ্রুবক K2 এবং লম্বাই হচ্ছে L2, 3 নম্বরের জন্য K3 L3। যদি আরও একটা খণ্ড বলতো তাহলে আরও একটা করতাম কি K4 L4। তাহলে এগুলো কি আমাদের ধ্রুবক। এবারে এগুলো আমাদের এই পর্যন্ত মোটামুটি বোঝা গেছে। এরপরে আমরা যাব কে একটা নতুন ধরলাম, মানে নতুন একটা ধ্রুবক আসছে কে, এই কারণে নিউ বলে দিয়েছি, ইনটু তাহলে এক্স কি হবে, এক্সের মান আমরা এটাও একটা ধরেছিলাম। আমরা কিন্তু 3 জনের কাজ মিটিয়ে দিয়েছি, এই একজন বাকি ছিল, তাহলে এই একজনকে নিয়ে নিলাম x/3 সমান এই অংশটাও যা রয়েছে এদের প্রত্যেকের অংশ তাই রয়েছে, এটা এটা এটা, এর মধ্যে যে কোনো একটা মান নিয়ে নিতে পারি। আমরা নিয়ে নিলাম কে এল, এই এল এদিকের এল কেটে গেল। ওকে, তাহলে আমাদের পরবর্তীতে আসছে বা কে নিউ সমান এদিকে 1/3 রয়েছে যেহেতু এলকে কেটে দিয়েছি, আর ওই 3 যদি এদিকে ঘুরে আসে তাহলে আমাদের অ্যান্সার হবে 3K। এটি হচ্ছে আমাদের নতুন ধ্রুবকের মান। নেক্সট পরের অঙ্কে 0.8 ও 1.2 আপেক্ষিক গুরুত্বের দুটি তরলকে সমভাবে মিশ্রিত করলে মিশ্রণের আপেক্ষিক গুরুত্ব কত হবে। এখানে দুটি ক্ষেত্র বলেছে, তাহলে যে ফার্স্ট ধরে নিই আর একটা হচ্ছে সেকেন্ড। প্রথমটার ক্ষেত্রে আপেক্ষিক গুরুত্ব বলে দিয়েছে 1.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। দ্বিতীয়টার ক্ষেত্রে 1.2 বলছি, এখানে প্রথমটা 1.2 নয়, বলছে 0.1, তাহলে ওটাকে আমরা কেটে 0.1 করে দেব। তাহলে আমরা করে দিলাম কি আর 0.8। নেক্সট বলছে 1.2, তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব। আপেক্ষিক গুরুত্ব দুটি তরলকে সমভাবে মিশ্রিত করলে, তাহলে সমভাবে মিশ্রিত করব মানে সমভাবে মানে বলছে দুজনের অনুপাত একই থাকবে। আমরা ভর ধরে নিলাম, ভর মানে এম সমান এদিকেও এক্স গ্রাম এদিকেও ধরে নিলাম এক্স গ্রাম, মানে বলেছে সমানভাবে মিশ্রণ করতে, কোনোটা কম বেশি বলেনি। যদি কম বেশি বলতো তাহলে কম বেশি হিসাবে ধরতাম, সমানভাবে ধরেছে, সমানভাবে করতে বলেছে তাই আমরা এক্স গ্রাম করেছি। আমরা একটা সূত্র জানি যে ঘনত্ব ডি সমান m/v, তাহলে এখানে ভি মানে আয়তন বের করতে হবে, তাহলে ভি সমান
এম বাই ডি হবে। ওকে, এরপরে প্রথমটার ক্ষেত্রে মানে প্রথমের জন্য ভি ওয়ান সমান এম কত, এক্স, তাহলে এক্স। প্রথমের ডি কত ছিল 0.8, 0.8। দ্বিতীয়টার ক্ষেত্রে ভি টু সমান একই রকমের হবে এম, এম হচ্ছে কত এক্স, তাহলে এক্স দিলাম। আর ডি হচ্ছে কত 1.2, 1.2 দিয়ে দিলাম। এবারে এই দুটোকে মিশ্রণ করতে বলেছে, তাহলে মিশ্রণ সমান ভি ওয়ান প্লাস ভি টু দুটোকে যোগ করব, তাহলে এক্স বাই 0.8 প্লাস এক্স বাই 1.2। এই দুজনকে লসাগু করলে আমরা পেয়ে যাব 2.4, আর উপরে হচ্ছে 2.4 মানে 8 × 24, 3x প্লাস এদিকে হচ্ছে 2x আসবে, তাহলে 3 2 5x বাই 2.4। এই হচ্ছে আমাদের মিশ্রণ। এরপর হচ্ছে মিশ্রণের আপেক্ষিক গুরুত্ব কত। এবার মিশ্রণের আপেক্ষিক গুরুত্ব বের করার জন্য আমাদের আরেকটি পেজ নিয়ে নিই। আগে ঘনত্ব বের করতে হবে, যে ঘনত্ব সমান এক্স প্লাস এক্স বাই 5/2.4 এক্স। আমাদের এই এক্সটা কি, এটা হচ্ছে টোটাল মোট আয়তন যেটা এক্ষুনি বের করলাম, আর এটা হচ্ছে দুজনের ভর, দুজনের ভর ধরেছিলাম, একজনের এক্স আর একজনের এক্স। ওকে, তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করবো। আচ্ছা, এখানেই একবারে করে দিই। এখানে আমরা 2.4টা নিচে লিখে রেখেছিলাম, ওটা ক্যালকুলেশন করলে হচ্ছে উপরে চলে আসবে, তাহলে ইন্টু দিয়ে 2.4কে উপরে তুলে দিলাম। উপরে এক্স এক্স যোগ করলে 2x, নিচে 5x, পাশে 2.4, এক্স এক্স কেটে গেল, থাকছে 2/5। এদিকে পয়েন্ট উঠে গেলে আসবে 10, তাহলে 2 5 10 আর 5 5 25 হচ্ছে, তাহলে 24কে 25 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 0.96 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। মোটামুটি তোমাদের মোটামুটি নয়, পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে, কোনো একটাও কোশ্চেন ছাড় নেই। আমাদের যে ছায়া টেক্সট বইয়ের অনুশীলনীমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার কথা ছিল কমপ্লিট হয়ে গেল। হয়তো ক্লাসটা একটু লেন্থি হয়েছে, তো একটা ক্লাসেই তোমরা সব কোশ্চেন পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। যথারীতি ক্লাসটা একটু লম্বা হয়েছে, তাই আর সময় নষ্ট না করে ক্লাসটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারো, না লাগলে কিছু করার নেই। তোমাদের জন্য অনেক পরিশ্রম করে এত টাইম বসে থেকে মোবাইলের স্ক্রিনের দিকে একটানা দেখেই ক্লাসগুলো নেওয়া হয়। তোমাদের ইচ্ছা কি করবে, তাহলে সবাই মোটামুটি ভালো করে পড়ো, ভালো করে পড়াশোনা করো, তোমাদের জন্য এত পরিশ্রম করা হচ্ছে। তাহলে আর সময় নষ্ট না করে আজকের ক্লাসটা এখানেই রাখলাম। থ্যাংক ইউ।